আজ ২রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই একটি দিবস আমাদের মনে করিয়ে দেয় সত্য প্রকাশের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, এটি সমাজের আয়না, রাষ্ট্রের জবাবদিহিতার অন্যতম একটি হাতিয়ার। কিন্তু এই স্বাধীনতা আজও কি সত্যি নিশ্চিত, নাকি নানা চ্যালেঞ্জের মুখে পড়ে আছে গণমাধ্যম? বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে বিজয় টিভির বিশেষ আয়োজন মুক্ত গণমাধ্যম শীর্ষক এই আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম নাজমুল হক এবং আমার সাথে বিজ্ঞ দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে যারা আছেন, আমার বাম পাশে যিনি আছেন জনাব মোস্তফা কামাল, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কলামিস্ট। কামাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আমার ডান পাশে আছেন আপনাদের পরিচিত মুখ জনাব শরীফুজ্জামান শরীফ, রাজনীতিবিদ এবং সাবেক ছাত্রনেতা। ধন্যবাদ। শরীফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের গণমাধ্যম কর্মী, তারাই আগামী দিনের সাংবাদিক। কামাল ভাইদের মতো সিনিয়র সাংবাদিক হবেন তারাও। শুরুতেই যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আজকের এই দিনে আসলেই কি গণমাধ্যম মুক্ত, স্বাধীন আছে? আপনাকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আপনার প্রশ্নটার ভেতর থেকেই পরিষ্কার হয় যে ভেতরে কোনো একটা কিন্তু আছে, তা না হলে এই প্রশ্নটা করার কথা না, এবং এটা বাস্তবতা। গণমাধ্যম আমাদের, আমরা বলি যে রাষ্ট্রের একটা স্তম্ভ, কিন্তু এই স্তম্ভটা বারবার আক্রান্ত হয় মতাদর্শিক কারণে। তার দর্শকদের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যখন নিষ্ঠার সাথে পালন করতে যায় তখন গণমাধ্যম আক্রান্ত হয়। আমরা একটা ভালো কিছুর আশায়, অর্থবহ পরিবর্তনের জন্য আমরা শাসকের বিরুদ্ধে লড়াই করি, শাসককে তাড়িয়ে দেই, শাসকরা পালিয়ে যায়, অনেক কিছুই হয়। কিন্তু তারপরে যে ধারায় অগ্রসর হওয়ার কথা, রাজনীতি, সংস্কৃতি, বিভিন্ন জায়গায় যে পরিবর্তনটা আসার কথা, সেই পরিবর্তনটা কি আসে না। গণমাধ্যম সবার আগে আক্রান্ত হয়, এবং স্বীকার করি বা না করি, বাংলাদেশের গণমাধ্যম রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে নানা রকমের রং দিয়ে গণমাধ্যমের উপরে চাপটা বেড়ে যায়। কখনো গণমাধ্যম সেটি স্বীকার করে, কখনো করে না। গণমাধ্যমের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে সমাজে যা ঘটছে সেটি আবার সমাজের কাছে তুলে ধরা। একটা ফরিদপুরে একটা ইনসিডেন্ট, সেটি গণমাধ্যম তুলে এনে সারা দেশের মানুষের কাছে তুলে ধরে। পঞ্চগড়ে একটা ঘটনা ঘটলো, সেটি তুলে ধরে। রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানগুলো, তাদের মধ্যে যে অন্ধকারগুলো জমা হয়, সেই অন্ধকার মানুষের সামনে তুলে ধরে অন্ধকারের আলো জ্বালানোর জন্য। কিন্তু এই অন্ধকার যারা সৃষ্টি করে এবং অন্ধকারকে যারা টিকিয়ে রাখে, তারা গণমাধ্যমকে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে এবং নানা ধরনের শারীরিক আঘাত থেকে শুরু করে হুমকি, চাপ ইত্যাদি ব্যবহার করে চেষ্টা করে যে ওই অন্ধকারের খবরগুলো যেন মানুষের সামনে না আসে। তারা চেষ্টা করে অন্ধকারটা যেন আরও বিস্তৃত হয়। আজকেও আমাদের মাননীয় তথ্যমন্ত্রী তিনি কতগুলো বার্তা দিয়েছেন গণমাধ্যমকে। আমরা চাই এই বার্তাগুলো গণমাধ্যম যেমনিভাবে আত্মস্থ করবে, একই সাথে সরকার যে বার্তাটা দিল তারও একটা দায়িত্ব হচ্ছে গণমাধ্যম যাতে ওই আলো দেখে পথ চলতে পারে। মাঝে মাঝে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের কারণে গণমাধ্যমের এই যে যাত্রাটা থামিয়ে দিয়ে না হয়, এবং তারা যেন প্রতিনিয়ত মনে করেন যে তারা একটা বার্তা দিয়েছিলেন, একটা মেসেজ দিয়েছিলেন। আর শেষ জায়গাটা হলো গণমাধ্যমেরও কিন্তু নিজস্ব কতগুলো রেসপন্সিবিলিটি আছে সমাজের। অবশ্যই। ধন্যবাদ শরীফ ভাই। আমি আপনার কাছে আবারও আসবো। কামাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। শরীফ ভাইয়ের একটা কথা ধরে আসি। হ্যাঁ, প্রশ্ন থেকে না যাই, তার সে একটা কথা বললেন যে
রিজিম চেঞ্জের সাথে সাথে মানে সরকার পরিবর্তনের সাথে সাথে গণমাধ্যমেরও একটা পরিবর্তন ঘটে। জি। আসলে কেন ঘটে এই পরিবর্তনটা? মানে সরকার থাকলে যেই সরকার থাকবে সেই সরকারের হয়ে কেন গণমাধ্যমের কথা বলতে হবে? এবং সাথে আরেকটু প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের এই স্বাধীনতা গণতন্ত্রের জন্য কতটা অপরিহার্য? জি, ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন একসাথে। দ্বিতীয়টা দিয়ে শুরু করি। তথ্য এবং সত্য দুটোই বড় ভয়ের। কাদের কাছে? শক্তিমানদের কাছে, ক্ষমতাবানদের কাছে। ক্ষমতা বলতে আমি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে মিন করছি না। যিনি শক্তিমান, যিনি সামর্থ্যবান, তিনি চান না যে তথ্যটা তার অপছন্দের হোক, তিনি চান তথ্যটা তার মতো করে প্রকাশ হোক। আবার যারা সরকারে থাকেন তাদের মধ্যে একটা আরোপ করার প্রবণতা থাকে, বরাবরই থাকে। কারণ যারা ক্ষমতায় যান বা ক্ষমতায় আছেন বা আগে ছিলেন বা ভবিষ্যতে আসবেন, তারা কেউই মঙ্গল গ্রহ থেকে আসা না, ভিন্ন দুনিয়া থেকে আসা না, এই দেশেরই কেউ না কেউ। আবার গণমাধ্যম কর্মী আমরা যারা, তারাও এই দেশেরই কেউ না কেউ, পরস্পর অত্যন্ত চেনা জানা। কিন্তু গোলমালটা হয় কখন? যখন আমরা সাংবাদিকতার বা মত প্রকাশের, বিশেষ করে গণমাধ্যমের যে তিনটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, টু ইনফর্ম তথ্য দেয়া, টু এডুকেট অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয়, সম্ভব হলে একটু একটু তথ্যের সাথে সাথে একটু একটু শিক্ষায় যদি বিস্তার করা যায়, শিক্ষা বলতে একাডেমিক শিক্ষা নয়। তৃতীয় হচ্ছে টু এন্টারটেইন, একটু বিনোদন করা বা বিনোদন সরবরাহ করা। মোটা দাগে তিনটা। তো তিনটার কোনোটাই কিন্তু খুব সাদা চোখে ঝুঁকিপূর্ণ কাজ নয়, কিন্তু তিনটাতেই রাজনীতি লুকানো। এন্টারটেইন করবেন, ওখানেও রাজনীতি আছে, রাজনীতির মানুষেরা আছেন ওখানে। আপনি এডুকেট করবেন, ওখানেও রাজনীতির সম্পৃক্ততা আছে। আর তথ্যে তো আছেই। তথ্য এমন এক জিনিস, যখন আমি আক্রান্ত হই তখন আমি তথ্যকে খুব দামি মনে করি। আসলে দামি যত না মনে করি, তার চেয়ে তাগিদ দেই তথ্যটা আমার মতো করে আসুক। তো এবার পট পরিবর্তনের পরে ১.৫ বছর যে সরকারটি ছিল, স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা বার্তা দিয়েছিলেন যে যত পারি তার যেন সমালোচনা করি। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম যে সমালোচনার চেয়ে আমরা খুঁচিয়েছি বেশি। যত না সমালোচনা করেছি তার চেয়ে বেশি খোঁচা দিয়েছি। আবার নির্বাচিত সরকার আসার পর আজকে তো তথ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট কথা বলেছেন। এর আগে স্পষ্ট করে দলের দ্বিতীয় ব্যক্তি, বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি একটু রুক্ষ ভাষায় বলেছেন যে সাংবাদিকরা যেন আমাদের পকেটে না ঢোকে। খুব কঠিন বার্তা। দ্বিতীয়ত মাত্র ৩-৪ দিন আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিএনপির জন্য সাংবাদিকতা করার দরকার নেই, সাংবাদিকতার জন্য আপনারা সাংবাদিকতা করুন। দুটোই কিন্তু খুব দামি বার্তা। তো প্রথমটাতে একটু যোগ করতে চাই, তিনি যখন বলেই ফেলেছেন যে আমরা যেন তাদের পকেটে না ঢুকি, তার জায়গা থেকে একটু দায়িত্ব আছে ওনার পকেটটা নিজে নিজে একটু সাবধান রাখা, যেন ওই পকেটে কারো অনুপ্রবেশ না ঘটে। আর অর্থমন্ত্রী যেটা বলেছেন, যদি এটা ওনার মনের কথা হয়ে থাকে, দলের কথা হয়ে থাকে, সরকারের কথা হয়ে থাকে, অথবা বাজেট সামনে দেখে কয়েকদিনের জন্য হয়ে থাকে ওই কথাটা, সেখানে আমাদের আপত্তি আছে। বরং আমরা ইতিবাচকভাবে নিতে চাই এভাবে যে তারা সতর্ক করেছেন। আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মনে কী ছিল তিনি ভালো জানেন। তিনিও কিন্তু প্রেস কনফারেন্সগুলোতে বারবার বলতেন যে প্রশংসা করবেন না, আমাকে প্রশ্ন করুন। দেখা গেছে আমরা প্রশ্ন করিনি। আমরা ওই সুযোগও শুরু করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি প্রশংসা পছন্দ করেন না, এই বাক্য বলেই আমরা প্রশংসা শুরু করি। হ্যাঁ, এই কাজটা আমরা করেছি। এর আগে আমাদের আজকের এই বিশেষ দিনে আমার উল্লেখ করতে হয়, যেহেতু প্রসঙ্গে এসেছে, সাংবাদিকদের প্রতি রাজনীতিবিদদের মনোজগৎটা কীরকম। একজন অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি কথায় কথায় বিরক্ত হলে, তার যদি তথ্য পছন্দ না হতো, তিনি সাংবাদিকদেরকে বলতেন রাবিশ। আপনার বোধহয় মনে থাকার কথা। আরেকজন ওই অঞ্চলের একজন মন্ত্রী, তিনিও ওই দুনিয়াতে নেই এখন, সম্ভবত সৈয়দ মহসেন আলী তার নাম। তিনিও মঞ্চে সিগারেট টানতেন। তিনি চাইতেন ওই ছবিটা না আসুক অথবা ওই তথ্যটা না আসুক। ওই ধরনের আবার উনি মাঝে মধ্যে উল্টাপাল্টা গান গাইতেন এখানে ওখানে। তো ওই তথ্যগুলো আসলেই তিনি বলতেন খবিশ। আমার স্পষ্ট মনে আছে তখন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। তিনি দুটো শব্দে বেশ খুশি হয়েছিলেন। তিনি আবার এটা জবাব দিতেন মাঝে মধ্যে, রাবিশ অর্থ কী, খবিশ অর্থ কী,
কোনটায় কি মিন করে, অর্থাৎ তিনিও বারবার এই শব্দগুলো উচ্চারণ করতে চাইতেন। তো সর্বশেষ যখন এবারের যারা ক্ষমতাসীন আছেন তারা যখন বলেছেন যে দলীয়পনা না করতে সাংবাদিকদেরকে, আমি মনে করব এটা ইতিবাচক। অডিয়েন্স অর্থাৎ দর্শক বা শ্রোতা বা পাঠক তারা দলীয়পনা আসলে পছন্দ করে না। ধন্যবাদ কামাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আপনার কথার লেজ ধরেই আবার শরীফ ভাইয়ের কাছে একটু জানতে চাই, আপনি রাজনীতিবিদ। আসলে এই যে ভাই কিছু মন্ত্রীর কথা বললেন, সাবেক মন্ত্রীদের কথা বললেন এবং বর্তমান মন্ত্রীর কথা বললেন, আমাদের দেশে আসলে এই রাজনীতিবিদ বা সরকারের সাথে সাংবাদিকদের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে একটু ছোট করে। রাজনীতিবিদদের উদার হওয়া দরকার। তার সাংবাদিকের দায়িত্বটাই হচ্ছে অন্দরমহলে যে ঘটনাগুলো ঘটে সেই তথ্য মানুষের কাছে তুলে ধরা। এই তথ্যের সাথে রাজনীতিবিদও যুক্ত থাকতে পারে এবং তার সম্মানহানির ঘটনাও ঘটতে পারে। যেহেতু কতগুলো ইন্টারেস্ট গ্রুপ এখানে থাকে, রাজনীতিবিদদেরকে যে প্রতিশ্রুতি তারা দেয় সভা সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে, সেই প্রতিশ্রুতি মনে রেখে তাদের উচিত এই তথ্যের প্রবাহ কোনোভাবে আটকে না দেওয়া এবং যিনি এই তথ্যটি মানুষের কাছে তুলে এনেছেন তাকে ব্যক্তিগত শত্রুতে পরিণত না করা। আমাদের সমস্যাটা হয়ে যায় ওই জায়গাটায় যে যখন একজন রাজনীতিবিদ ক্ষমতায় থাকেন এবং তিনি যখন দেখেন যে তার একটা তথ্য কোনো একজন সাংবাদিক কোনো একটি মাধ্যমে প্রকাশ করছে, যার ভেতর থেকে সত্য হওয়ার পরেও তিনি সেটি মানতে চান না এবং তিনি মনে করেন যে এটি তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য করা হয়েছে এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন এবং তখন দ্বন্দ্বটা তৈরি হয়। রাজার সাথে প্রতিষ্ঠানের দ্বন্দ্ব, রাজার সাথে প্রজার দ্বন্দ্ব এবং একটা পর্যায়ে গিয়ে প্রজা রাজার বিপক্ষে। মুক্ত গণমাধ্যমের সবচেয়ে বড় বাধা এটাই, সব থেকে বড় বাধা এটা। ধন্যবাদ। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি যাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন আলোচনা, আমরা এই আলোচনায় আবারও ফিরবো, কিন্তু এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে আমাদের আজকের এই আয়োজনে। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবারও ফিরছি। এবার আবারও যাচ্ছি আমি কামাল ভাই আপনার কাছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি খুব ভালো কিছু কথা বলছিলেন, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। বর্তমান যুগে খুব প্রচলন এটা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যে কেউ একটা টেলিভিশন বোম নিলেই বা টেলিভিশনের নাম লিখে, আসলে সেটা টেলিভিশন না, বাট লেখা আছে টিভি এখানে। এই যে তারা এআই এর মাধ্যমে বিভিন্ন প্লে কার্ড বিভিন্ন তৈরি করে যে গণমাধ্যম হিসেবে তারা প্রচার করছে, এই গণমাধ্যম আসলে মূলধারার গণমাধ্যমের জন্য কতটা হুমকি আপনি মনে করেন? খুবই হুমকির, বিপজ্জনক। অর্থাৎ গুজব তৈরি করতে, বাজারে তাৎক্ষণিক উল্টাপাল্টা ঘটনা ঘটাতে। কারণ একটা তথ্য আপনি ছেড়ে দিলেই হলো, তথ্য কিন্তু ভয়ঙ্কর যখন এটা আপনার বিপক্ষে যাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা গুজব অথবা গুঞ্জন এমন পর্যায়ে চলে যেতে দেখছি, খুব ভয়ঙ্কর পর্যায়ে। আপনি ছেড়ে দিলেন তো এটা চলে গেল, কিন্তু আপনি টেলিভিশনে কাজ করেন, আপনি পাচ্ছেন না সেটা। আপনার নিউজ এডিটর সেটা দেখবে, একটু সন্দেহ থাকলে আরেকজন দেখবে, চেক করবে, ক্রস চেক করবে। কিন্তু এইসব কাজ যারা করে তাদের কিন্তু কোনো সম্পাদক নেই। ভাইরাল হওয়ার, ভিউ বাণিজ্যের একটা প্রবলেম, ভাইরাল হওয়ার যে একটা রোগ রীতিমতো বা বিমারির মতো, এটার এমন একটা অবস্থা যিনি উপকৃত হন সেটাতে তার কাছে ভালোই লাগে, আচ্ছা, কিন্তু যিনি ক্ষতিগ্রস্ত হন তার কিন্তু সর্বনাশ হয়ে যায়। আর এটা পোষানো কখনোই সম্ভব হয় না। এই ক্ষতিটা আসলে ডিবেট করার মতো সরকারের কি পদক্ষেপ থাকা উচিত মনে হয়? সরকারের এখানে অবশ্যই সরকারের মূলধারার গণমাধ্যমগুলোকে গুরুত্ব দিতে হবে, নাম্বার ওয়ান। বাকিদের ব্যাপারে কি করবে? বাকিদের বিষয়ে সরকারেরও করণীয় আছে। প্রথম কাজটা হচ্ছে তথ্যকে আটকে না রাখা। যত দ্রুত সম্ভব তথ্য দিয়ে দিলে সরকারের কিন্তু ঝামেলা অনেক কমে। কিন্তু আমরা বিভিন্ন সময় খেয়াল করি তথ্য নিয়ে একটু লুকোচুরি হয়। আর তথ্য এমন এক জিনিস, আপনি যদি এটাকে বাধা দেন, এটা যদি সামান্য চুলকানির বিষয় হয়ে থাকে এটা কিন্তু ফোঁড়া হয়ে যাবে। এটা যদি সামান্য পানি প্রবাহ হয়ে থাকে এটা কিন্তু পরবর্তীতে ঝর্ণা থেকে আরও বাজে কিছু রূপ নিতে পারে। তো এই ক্ষেত্রে সরকারের করণীয় হচ্ছে সঠিক তথ্যটা দ্রুত দিয়ে দেওয়া। আর এআই অথবা এই যে গুজবের যে মেশিনারিজগুলো আছে সেগুলোর দিকে
অবশ্যই নজর রাখার বিষয় আছে, সরকারের পক্ষে সেটা সম্ভব, সম্ভব। হয়তো পরিপূর্ণভাবে সম্ভব নয়, কিন্তু সম্ভব। সম্ভব দ্রুত এটা আসলে ওই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, যেমন ছোট্ট কয়েকটা ঘটনা বলি। প্রথম আলো অফিসে কারা হামলা করেছে, কেন করেছে, এই প্রশ্নগুলো এক পাশে রেখে বিচারটাকে যদি দ্রুত সরকার হাতে নিয়ে নিত, ঘটনা কিন্তু এত দূর গড়ায় না। আজকে মব নিয়ে আমাদের এত কথা বলতে হয় না, হয় না। অথবা শাহবাগ নিয়ে আমাদের এত ব্যস্ত হতে হয় না। এখনকার পদ্ধতিটাই এমন, যেহেতু ভিউ ব্যবসা বলে একটা ব্যবসা আছে, বাণিজ্য আছে এখানে, আপনি পরিকল্পিতভাবেও আপনার এই অফিসের সামনে ঘটিয়ে দিতে পারেন, হাজারো মানুষ দরকার করে না, না, জনা 20-25 মানুষকে আপনি এত সুন্দর করে প্লেস করতে পারেন, হাজার লাখ মনে করলেও সমস্যা হবে না। তো ওই জায়গা থেকে অবশ্যই কাজটা কঠিন, সরকারের জন্য চ্যালেঞ্জিংও বটে, কিন্তু সরকারের যদি সদিচ্ছা থাকে যে সরকার বারবার আক্রান্ত হবে, তারপরে ব্যাখ্যা দেবে, এরপরে আরেকটা ইস্যু আসবে, তখন রক্ষা পাবে, এই মানসিকতায় না গিয়ে তাৎক্ষণিক সেটার একটা ফয়সালার দিকে যাওয়া সরকারের অবশ্যই দায়িত্ব। শুধু সরকারের জন্য নয়, গোটা দেশের জন্য, আর আমাদের জন্য বলতে আমি মিন করছি সাংবাদিকদের জন্য। কারণ এসব ফটোকার্ড ব্যবসা যারা করে, তারা কিন্তু মূলধারার গণমাধ্যমকে সর্বনাশ করে দিচ্ছে। করে দিচ্ছে। আপনি কান্নাকাটি করে ওখান থেকে নিস্তার পেতে পেতে হয়তো 2-3 দিন লাগে, হ্যাঁ, এই 2-3 দিনে তো সর্বনাশ হয়ে যায়। চাই। আর একটা থেকে আরেকটা যেগুলো চলছে এখন, এগুলো সামনে আমাদের কোন বিপদ ডেকে আনবে, একটা উদ্বেগের বিষয় কিন্তু থেকে আপনার কাছে যাচ্ছে। কামাল ভাই আমি আবারও ফিরবো, একটু শরীফ ভাইয়ের কাছ থেকে জানতে চাই। শরীফ ভাই, আপনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও অ্যাক্টিভ, একটু জানতে চাই মূলধারার যেই টেলিভিশন, মূলধারার গণমাধ্যম, মূলধারার পত্রিকা, তাদেরকে রেখে মানুষ এখন বেশি চেনে, বেশি ভিউ বাণিজ্য হয় আনোয়ার টিভি, জানিনা টিভি, হ্যাঁ, যমুনা টিভির কাছাকাছি, বিজয় টিভির কাছাকাছি, এরকম একটি প্লেকার্ড দিয়ে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এগুলো কি মূলধারার গণমাধ্যমের বিকল্প কখনো হতে পারে? ধন্যবাদ। না, এটা পারে না। কিন্তু তারা যে প্রভাবটা বিস্তার করছে, তাদের ভিত্তিটা হলো মানুষের মধ্যে সাম্প্রতিক সময় আপনি দেখবেন অস্থিরতা কাজ করছে, সন্দেহ প্রবণতা কাজ করছে। আপনি একটা সত্য তথ্য দিলেন, আমি সেটাকে সন্দেহের বশে সন্দেহ করব, এবং এটি বিস্তৃত করার জন্য মূলধারার গণমাধ্যমেরও একটা দায় আছে। আমি উদাহরণ হিসাবে বলবো, গত কয়েকদিন আগে পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এলো যে বর্তমান সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা সুবিধা অর্ধেক করে দিয়েছে। এরপরে আমাদের যে অনলাইনে বিভিন্ন গণমাধ্যম তারা ফটোকার্ড করলো এবং কিছু নিউজও করলো। পরের দিন জানা গেল যে এটি সত্য না, এবং তারাই আবার বললেন যে গতকালকে এই যে খবরটি এসেছিল সেটি সত্য না। অথচ প্রত্যেকটি গণমাধ্যমের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু তাদের সাংবাদিক আছেন, প্রতিনিধি আছেন। পরের দিন যে সত্য না, এইটি নিউজটা এলো প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে। এই যে মিডিয়াগুলো, যারা মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো, আমি নাম বলছি না, তারা যে কার্ডটা করলো বা নিউজটা দিল, তারা তাদের প্রতিনিধিকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। এই কথাটাই একটু কামাল ভাই একটু আগে কিন্তু বলছিলেন যে আমাদের উচিত সংবাদ প্রচার করা, ক্রস চেক করা। রাইট, আমি ওইটাই বলছি। কিন্তু আমরা আসলে খুব দ্রুত কিন্তু নিউজ দেওয়ার জন্য, যেহেতু অমুক পত্রিকা একটা নিউজ দিয়ে দিয়েছে বা টেলিভিশনের ব্রেকিং নিউজ, হ্যাঁ, আমি মনে হয় পেছনে পড়ে গেলাম, আমাকে দ্রুত ওটা দিতে হবে। এই অস্থিরতা, আর কখনো কখনো আত্মজিজ্ঞাসাও দরকার, যে আপনি মানুষ পছন্দ করে বলে আপনি কি সেদিকে ছুটবেন? কামাল ভাই যথার্থ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূসের সমালোচনা করেছে, এই নিউজটা ভাইরাল হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সময়। পরের দিন পত্রিকায় খবর এলো যে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ছেলেই নেই। অথচ সেই নিউজটা কেউ আর সেভাবে নজর দিল না। কিন্তু প্রথম দিন যে প্রচারটা হলো, যতগুলো মানুষের কাছে গেল, সেই মানুষের কাছ থেকে আপনি কিভাবে তার ভাবনাটাকে আপনি পরিবর্তন করবেন? আমি আপনার সাথে একটু যোগ করি শরীফ ভাই। আমাদের বর্তমানের যারা এই যে একটা আন্দোলনের পরে যা অনেক নতুন নতুন রাজনীতিবিদ, তাদের মধ্যেও অনেক প্রবণতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া, বিভিন্নভাবে কাউকে আঘাত করে কথা বলা, এবং এই যে ভিডিও কন্টেন্ট, এগুলো শর্টকাট কিছু তৈরি করে ভিউ বাণিজ্য তৈরি করা, এই যে ভিউ বাণিজ্যগুলো তৈরি করে, এর জন্য আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া? সরকারের যে অর্গানগুলো আছে সোশ্যাল মিডিয়া মনিটরিং এর জন্য, স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে
যা খুশি তাই করতে পারবো না তার নাম স্বাধীনতা। আমি ফ্যাসিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করেছি তার মানে এই না যে আমি একজন পলিটিশিয়ানের পরিবার, তার কন্যা, তার স্ত্রীকে নিয়ে যা খুশি তাই পত্রিকায়, আমি সোশ্যাল মিডিয়া আমি লিখবো, আমি তৈরি করে প্রচার করব। আমি মানুষকে শ্রদ্ধা করব, এটি হচ্ছে জুলাইয়ের শিক্ষা। এই যে সো কল্ড ফটোকার্ড, এই যে সংস্কৃতিটা গ্রাস করে ফেলছে সোশ্যাল মিডিয়ায়, যে কোনো জায়গায় একটা স্ফুলিঙ্গর মতন সে পুরো একটা দাবানল সৃষ্টি করতে পারে। অনেকগুলো জায়গায় কিন্তু এই ফটোকার্ডকে কেন্দ্র করে নানা রকমের সহিংস ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেকগুলো জায়গায়। আমি অনুরোধ করব, সরকার, নতুন একটি সরকার এসেছে, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি তার অর্গানগুলো অনেকটাই অর্গানাইজড হতে পারেনি, তারপরেও তার এই ব্যবস্থাটা তাকে করতে হবে। এই জায়গাটা আসলেও কিন্তু শরীফ ভাই তারা কিন্তু তাদের একটা experience আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাগুলো তাদের আছে, অভিজ্ঞতা আছে। তারপরেও দীর্ঘদিন তারা যেহেতু প্র্যাকটিসের মধ্যে ছিল না, সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমাদের দেশে সংস্কারের যে রাজনীতি, সংস্কারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু বিএনপির হাত থেকে আসা। যখন জুলাই আসেনি, তার অনেক আগেই তারা 31 দফা আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, তথ্য জগৎ সহ অনেকগুলো জায়গায় ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছিল। এই ইতিবাচক বার্তাটাকে যদি আপনাকে সাস্টেনেবল করতে হয়, তাহলে এই যে গুজব, এই যে অপপ্রচার, ব্যক্তিকে কেন্দ্র করে যে ধরনের আক্রমণ, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো বন্ধ করাটা, শক্ত হওয়াটা অগণতান্ত্রিক না, বরং এটাই হচ্ছে কাঙ্ক্ষিত। ধন্যবাদ শরীফ ভাই। আমরা মুক্ত গণমাধ্যম দিবসেই থাকি, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই, ভবিষ্যতে মুক্ত গণমাধ্যমের জন্য সরকারের কি কি পদক্ষেপ নিলে নেওয়া উচিত? প্রথমত, মুক্ত কথাটার মধ্যে একটা সীমানা আছে। গণমাধ্যম বিশ্বের কোথাও মুক্ত নয়। মুক্ত নয়। যদিও আমরা বলি যে মুক্ত গণমাধ্যম দিবস, কতটুকু মুক্ত, কোন সীমানা পর্যন্ত, আমি কতটুকু বলতে পারবো? আমার মন ইচ্ছা মতো আমি একটা বলে দেবো, তার অর্থ আমি মুক্ত না, এটা মুক্ত নয়, এটা এক ধরনের বিকৃত, মোটেই মুক্ত নয়। আবার গণমাধ্যম কর্মীদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু এই পেশায় আছি, যে সাংবাদিকতা যত বাধাগ্রস্ত হয়েছে যুগে যুগে, ততবারই সাংবাদিকতার মান ডেভেলপ করেছে। এই গেল একদিক। আর মুক্ত আমরা থাকা উচিত নয়, আমাদেরকে কিন্তু খুব সম্মান করে আদর করে বলা হয় জাতির বিবেক। তার অর্থ এই নয় যে শরীফ ভাই সহ আরও বাদ বাকি যারা রাজনীতিবিদ আছেন বা ব্যবসায়ী আছেন বা অন্য পেশার মানুষ আছেন তাদের কোনো বিবেক নেই। বিবেক যার সব আমার আর আপনার মধ্যে আছে। বিষয়টা এরকম নয়, এটা আদরের নাম, সোহাগ করে বলা হয় এটা। অর্থাৎ এটার একটা মর্যাদা আছে। আমার বিবেক যেন আগে আমাকে তাড়িত করে, আমাকে ভাবায়। যদি বিবেক আমাকে ভাবাতে পারে, সেই ক্ষেত্রে আমার হাত দিয়ে কোনো নোংরা ফটোকার্ড হবে না, আমার হাত দিয়ে কোনো নোংরা শব্দ লেখা হবে না, কোনো বাজে বাক্য উচ্চারণ হবে না। কারণ আপনাকে ধন্যবাদ। আসলে হুট করে পথে নামলেই রাজনীতিবিদ হওয়া যায় না, তেমনি ক্যামেরার বোম হাতে থাকলেই সাংবাদিকও হওয়া যায় না। একদম শরীফ ভাই, একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে যদি বলেন, এই যে আমাদের গণমাধ্যম, এই গণমাধ্যমের উপরে বিশ্বাসযোগ্যতা বাড়াতে আসলে আমাদের করণীয় কি? একদম ছোট করে শেষ পর্যায়ে। গণমাধ্যম যখন উপলব্ধি করবে যে সমাজের প্রতি তার একটা দায় আছে, ব্যক্তি পরিবারের প্রতি তার যেমন ভালোবাসা, একইভাবে তার যে ফোকাস পিপল, যাদের কাছে সে তথ্যটা নিয়ে যাচ্ছে, এই ভালোবাসাটা তার মনের মধ্যে যদি তৈরি হয়, তাহলে সে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তথ্য মানুষের কাছে নেবে না। পেশাকে ভালোবাসা, পেশার সম্মানটা সম্মিলিতভাবে রক্ষা করার অঙ্গীকার যদি করে গণমাধ্যমের কর্মীরা, তাহলে এই পেশাটা আবার আগের শ্রদ্ধার জায়গায় ফিরে যাবে। অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। কামাল ভাই এবং শরীফ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম মুক্ত গণমাধ্যম শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সত্য প্রকাশের এই পথকে নিরাপদ, শক্তিশালী করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আমরা সত্যের পথে থাকব, স্বাধীনতার পথে থাকব। আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সাথে থাকুন।